এরপরে হচ্ছে যে আপনাকে দ্বিতীয় দিন আবার ওই রুমে চেয়ারে বসানো হলো। আবার আমি যা যা জানি সব বললাম, কার সাথে কখন কথা হয়েছে, কোন সিনিয়র নেতাদের সঙ্গে কথা হয়েছে বললাম। এরপর বলে আমাকে যে ফেসবুকের পাসওয়ার্ড দাও। টেনশনে ভুলে গেছি, কেন ভুললাম, এটার জন্য ড্রিল মেশিন নিয়ে আসলো। ড্রিল মেশিনের একবারে পুরো চালু করে দিয়েছে আমার, মানে পেনটে হাঁটুর ওখানে দিবে। তারপর কোনো মতো আমি বলার বারবার চেষ্টা করতেছি, আবার ড্রিল মেশিন অফ করতেছে। একটা পর্যায়ে তারা খুলতে পারে, হ্যাঁ। তারপর এটা বলে আবার টর্চার করে আবার নিয়ে গেল। আবার 1-1.5 ঘন্টা পর আবার নিয়ে আসলো, মানে আতঙ্ক একটা, আবার ইলেকট্রিক শর্ট দেবে, আবার ঝুলাবে। আবার এসে বলে যে হ্যাঁ তুমি ইয়ে করো, তুমি কী কাজ করেছো, তুমি অমুক এটা ভুল ইনফরমেশন দিয়েছো, তোমার মোবাইলে এই মেসেজ পেয়েছি, ফেসবুকে এই পোস্ট পেয়েছি। আবার ইলেকট্রিক শক। এটার জন্য আবার দেখা যাচ্ছে কি আমি হয়তো 2জন নেতার সঙ্গে কথা বলেছি, কিন্তু ওরা হয়তো মোবাইলে আরও 2জন নেতা পেয়েছে। একবারে তো সব মনেও থাকে না কোন দিন কবে, কারণ ওরা ডিটেলস ঘাটছে কোনটা কার নাম্বার। আবার ইলেকট্রিক শর্ট, এই চললো দ্বিতীয় দিন পর্যন্ত। তারপর আবার নিয়ে আসা হলো, আবার আমি কিছুক্ষণ থাকলো। এর পরবর্তী আবার আমাকে অন্য আরেকটা রুমে নিয়ে যাওয়া হলো। ওখানে বুঝতে পারছি বেশ কয়েকজন অফিসার হয়তো আছে, তারা আমার ডিটেলসটা নিল। হ্যাঁ, আমি আমার ফ্যামিলিতে র্যাবে কেউ আছে কিনা, আর্মিতে কেউ আছে না, নেভিতে আছে কিনা, বিমান বাহিনীতে আছে কিনা, এই ডিটেলস, পুলিশে কে আছে, সব আমার চাচারা কী করে, মামারা কী করে, ফুপুর ছেলেরা, সব কাজিনরা, সব ডিটেলস সব নিল। আমার পুরো শরীর উলঙ্গ করা হলো, কোথায় আমার তিল আছে, কোথায় কী আছে, এগুলো ওরা ইয়ে করলো, সব নিল। নেওয়ার পরে আমাকে আবার ওখানে রাখা হলো। রাখার পর এরপর আমার করলো কি, ওই জায়গাটা সুইচ করলো, ওখান থেকে শিফট করে আরেকটা ওই বিল্ডিংয়ের মধ্যেই একটা জায়গা, ওখানে দেখতেছি যে নিচে টাইলসেও নাই, হ্যাঁ, একটু ভাঙ্গা চূড়া টাইপের, মানে হাঁটলে বোঝাতো যায়। পরে ওখানে নিয়ে গেল, নিয়ে গিয়ে ওখানে সব বুঝতে পারলাম সব সেল আকারে, ছোট ছোট সেল আকারে ওখানে আমাকে ঢুকাই দিল। দিয়েই এখন একটা লোহার গেটের মতো আছে, ওই এক লোহার গেটে হাত পিছনে বেঁধে বসাই দিল। এটা হচ্ছে আপনার স্থায়ী নিবাস হয়ে গেল? হ্যাঁ, ওটা আমার স্থায়ী নিবাস। ওখানে ইন্টারোগেট করে, এখানে পার্মানেন্ট। এখানে তখনই বের করা হবে যখন মেরে ফেলা হবে। কীভাবে বুঝতে পারি? এই জায়গার পরিবেশটা আমি বলি এখানে। তারপর এখানে বাথরুম একবার, তারা করবে কি সকালবেলা ওদের সিরিয়ালে বা একবারে অনেকগুলো ধরে, কত শেষ কোথায় আমি তো জানি না, 200টি সেল একবার ডান দিক থেকে নেয়, একবার বাম দিক থেকে নেয়, একবার ডান দিক থেকে নেয়, একবার বাম দিক থেকে নেয়। তো অনেকগুলো, তো আমরা কিন্তু বুঝতে পারি এগুলো শব্দ হয়, আর ওদের সংকেতগুলো এরকম সিটি, এইভাবে ওদের সংকেত আছে। কেউ কথা বলবে না কিন্তু, একদম একান্তই প্রয়োজনীয় ইয়ে কথা ছাড়া। তারপর এইভাবে বলে একজন করে ধরে নিয়ে যায়, হ্যাঁ, বাথরুম ইয়ে করে বাথরুম করাবে, এবং ওই সময় 1-1.5-2 মিনিট যতটুকু আবার নিয়ে এসে রেখে দেবে, শেষ। এরপর আপনি বাথরুমের কথা বলতেই পারবেন না। ইমার্জেন্সি ডাকতে হলে হ্যান্ডকাপটা দিয়ে লোহাটাতে বাড়ি মারতে হয়, তখন ওরা আসে, এই কী হয়েছে বল, এটা বলে। আমার এইভাবে তো বাধা ছিলাম আমি, ঠিক আমার পিছন সাইডে আমি একটু দেখার চেষ্টা করতাম, এভাবে ঘুরে, এইভাবে মানে চোখের নিচ থেকে দেখা যায় কিনা। তো কেন দেখতাম, ওই ছেলেটা ডায়াবেটিস ছিল মনে হয়, তো ও ওইভাবে বাড়ি মারতো। তখন আসলে বলতো, স্যার আমাকে একটু বাথরুমে যেতে দেন। কি বাথরুমে যাবি? আর একবার যদি বলছিস তোর খবর আছে। কিন্তু ও সহ্য করতে পারে না। আমারও ইয়ে উঠতো, ইস ভাই তুই আর মায়ের খাইস, ওর এত মারামারি, ওরে মারতো, করতো কি, তারপর আসে ওইটা খুলে ওরে 2-3জন মিলে এত লোক মারতো। পরে বলতো, স্যার আর চাইবো না। কিন্তু পরের দিন একই জিনিস সে রিপিট করতো, কারণ সে সহ্য করতে পারতো না। একবারই বাথরুম, এটা কীভাবে সম্ভব? কিন্তু আমি যখন বুঝতে পারলাম বাথরুম আমাকে কোনোভাবে করতে দেবে না, তখন আমি করতাম কি, যে খাবারের সময় যেটুকু পানি দিত, আমি পানিটা শুধু ঠোঁটগুলো ভিজাইতাম আর গলাটা একটু ভিজাই নিতাম, কারণ আমি যেন তাসবিহ তাহলিল পড়তে পারি, দোয়াগুলো পড়তে পারি। কারণ ওই জায়গাটা এত ভয়াবহ, ধরেন চোখ তো সবসময় বাঁধা, হাত বাঁধা, ওখানে বসে আছে। এবং আমরা ছিলাম মশাদের খাদ্য, মশাদের খাবার ছিলাম। দিন হোক রাত হোক, যখনই হোক, বোঝার তো কোনো উপায় নেই যে এটা দিন না রাত। তবে ওই যে অনুমান করি, কারণ ফজরের আজানটা শোনা যেত, তো বুঝতে পারতাম যে এখানে দিন রাত সমান। কেন? মশা যেমন দিনে তেমন রাতে সেম, এবং মশা আমাদের পুরো শরীরে মৌমাছির মতো ঘিরে ধরতো, এবং মশাগুলো আমরা এইভাবে নড়াচড়া করলেও মশাগুলো পড়তো না। কারণ কি, মশাগুলো ওখানে স্মার্ট ছিল, মশাগুলো জানতো যে এদের হাত বাঁধা, কোনোভাবেই মশাগুলো এইভাবে নড়াচড়া করলে বা করতাম সরতো না। মশা তখনই সরতো যখন ও রক্ত খেয়ে ওর আর জায়গা নেই, তখন পড়ে যেত। যখন বাথরুমে যেতাম তখন দেখি কি রক্ত
রক্তে রক্তাক্ত হয়ে আছে। কেন? তখন বুঝলাম ওই যে মশাগুলো কামড় দিয়ে দিয়ে, হ্যাঁ, এবং বর্বর হয়ে থাকতো, গুটি গুটি গুটে, মানে একই জায়গায় বারবার খেয়ে খেয়ে ওইগুলো ফুলে থাকতো, ফুলে ব্রণের মতো গোটা গোটা হয়ে থাকতো। এমনি অন্যান্য পোকামাকড় তো আছে পিঠে বা পায়ের নিচে, দেখা যাচ্ছে কি মশা ছাড়াও অনেক পোকামাকড় ওখানে আছে, কারণ নোংরা তো। ঘুমানোর জায়গা, আর ঘুম 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 আপনি ওইভাবেই হাত বাঁধা, হাত পিছনে বাঁধা, চোখ বাঁধা, এভাবেই বসে আপনাকে ঘুমাতে হবে, এইভাবেই ঘুমাবেন। আমি তাদেরকে বলেছিলাম যে ভাই এখানে যদি মেরে ফেলুক, আর যদি বাঁচিয়ে রাখে তাহলে আমাকে একটা আমার অনুরোধ আপনাদের কাছে, যদি মেরে ফেলেন তাহলে আমাকে মেরে ফেলার আগে 10 মিনিট একটু শুইতে দিবেন, মানে ঘুমানো না, ঘুমাইতে তো আপনি বসেও ঘুমাইতে পারবেন, বসে ছাড়া তো উপায় নেই। কিন্তু আমি একটু পিঠটা যখন প্রায় 2 মাস, 2.5-3 মাস হয়ে গেল, তখন আমি এই রিকোয়েস্টটা করেই বসছিলাম। শুয়ে থাকাটা এটা যে আল্লাহর অনেক বড় নেয়ামত, আমি ওখানে গিয়ে বুঝি ভাই কি পরিমাণ যে আরাম, এটা আমার কাছে, আমি তখন কল্পনা নিতাম এখানে আলো বাতাস আসার জায়গা না, আমার কাছে মনে হয়নি, কারণ আমার কথাগুলো রিফ্লেক্ট হতো, একটা ঢোলের মতো বাজতো সবার কথা। দূর থেকে ওরা তালা টালা খুলে যখন ঢুকতো, শুনতে পারতাম যে কেউ ঢুকতেছে, অনেক দূর ধরে হেঁটে আসছে, গুহার মতো, হ্যাঁ, মানে সুড়ঙ্গের মতো, লাইক দ্যাট।